ভার্সিটির মাঠে বসে আড্ডা দিচ্ছি আমি, তামিম, আমিন ও শাহাদাত। দোস্ত একটা চিঠি লিখছি, কারে দিমু? এখন যে মেয়ে গিট দিয়ে আসবে তাকেই দিব। কিন্তু দিবে কে? আরিফকে লিখছে, তো আরিফকে দিবে। না মামা, আমার ভয় করে। তাহলে যে দিবে তাকে চিট দিমু 3 জনে। আমি দিব। দে চিঠিটা। আর কোন মাইয়ারে দিতে হইবে এটা বল। দেখি কে আসে আগে। ওই দেখ মামা, একজন আসতেছে বোরকা পরে, এটাকেই দিয়ে আয়। তোরা ট্রিটের ব্যবস্থা কর। এরপর এগিয়ে গেলাম বোরকা পরা মেয়ের কাছে। এই যে একটু দাঁড়ান তো। এই যে মিস বোরকাওয়ালি। জি, আমাকে বলছেন? জি, আপনাকে বলছি। হ্যাঁ বলুন। এটা নিন। চিঠিটা মেয়েটার দিকে এগিয়ে দিয়ে বললাম, আমি এটা কেন নিব? আপনাকে দিয়েছি তাই নেবেন। আজব তো, আমি এটা কেন নিব? প্লিজ নেন। আচ্ছা দেন। চিঠিটা দিলাম। মেয়েটা চিঠিটা খুলে পড়লো। পড়া শেষেতেই ঠাস ঠাস করে আমার গালের উপর দুটো পড়লো। আমি তো আবুল হয়ে দুগালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। ফাজিল পোলা, আমি পেতনি তাই না? আবার এসব লিখলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। বলেই মেয়েটা হনন করে চলে গেল। পেছনে তাকিয়ে দেখি আর আমি বন্ধুগুলো হাসাহাসি করতেছে। আমি তাদের কাছে গিয়ে বললাম, মামা কিছু তো বুঝলাম না, কি লিখছস? চিঠিতে লিখছি, এই চিঠিটা যে পড়বে সে একটা ফাজিল মাইয়া, সে একটা পেতনি। কি? তোরা আমার সাথে জেনে শুনে এমনটা করতে পারলি? আমরা কিছু জানি না দোস্ত, তুই যাওয়ার পর আরিফ বলছে। দোস্ত আমি জাস্ট মজা করছি, এই মাইয়া যে এত কিছু করবে এটা বুঝতে পারি নাই। এই মাইয়ারে উচিত শিক্ষা দিব। ঠিক বলছস। তোদের আর কিচ্ছু করা লাগবো না, যা করার আমি করব। এরপর ক্লাসে এসে দেখি এই বোরকা পরা মেয়ে খেলেছে। আমার বন্ধু মিলির পাশে বসে আছে। এরপর ক্লাসে স্যার আসে। ক্লাস করে মিলিকে ডেকে ক্লাসের বাইরে নিয়ে আসলাম। কি রে, তোর আবার কি হলো? তোর পাশে যে মেয়েটি বসছে নাম কি রে? কেন, পছন্দ হয়েছে নাকি? তুই সবসময় এক লাইন বেশি বুঝিস। আর আমি পছন্দ করব এই বজাত মেয়েকে? কেন, কি হয়েছে? আগে সব ঘটনা খুলে বললাম মিলিকে। ওহ, এই খবর? ওর নাম নীলা, গতকাল ভর্তি হয়েছে। বাসা কোথায়? ভার্সিটির পাশেই। ও আচ্ছা, ঠিক আছে। তারপর ক্লাস করে বাসায় এসেই ঘুম। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় এসে একটু পড়াশোনা করে ঘুমিয়ে গেলাম। আপনাদের তো আবার পরিচয়টা দেওয়া হয়নি। আমি সাইফুল ইসলাম। এবার অনার্স প্রথম বর্ষে পড়ি। আর গুন্ডি মেয়েটা হচ্ছে নীলা, আমার সাথেই পড়ে। পরের দিন সকালে ভার্সিটি যাচ্ছি, রাস্তায় দেখি নীলা যাচ্ছে। আমার মাথায় সাঁতারে বুদ্ধি আসলো। আমি নীলার পাশে গিয়ে বললাম, হাই গুন্ডি। ফাজিল, কালকে থাপ্পড়ে হয়নি, আবার দিব। গুন্ডিটা তো এটাই পারে বলেই দৌড়, না হলে আবার থাপ্পড় খাইতে হতো। এরপর ক্লাসে গিয়ে বসে আছি। স্যার আসার কিছুক্ষণ পর নীলা আসলো। এসে দেখে আমার পাশে ছাড়া আর কোথাও জায়গা নেই, তাই আমার পাশেই বসলো। আমি তো ভয়ে শেষ যে গুন্ডি মেয়ে কখন কি করে বসে। তারপরও নীলার পাশে বসে ক্লাস করলাম ভয়ে ভয়ে। একটা জিনিস আমি খেয়াল করলাম, নীলা রাগী হলেও পর্দাশীল, তাকে আমি দেখিনি। বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে বাড়িতে আসলাম। খেয়ে একটু ফেসবুকে গেলাম। কিছুক্ষণ পর আমিন কল করলো। দোস্ত তুই কই? বাড়িতে। কেন? মাঠে আয়, খেলবো। আচ্ছা আসতেছি। তারপর মাঠে গিয়ে খেলে সন্ধ্যার সময় বাসায় আসলাম। একটু পড়াশোনা করে খেয়ে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে খেয়ে ভার্সিটিতে গেলাম। গেট দিয়ে প্রবেশ করতেছি, পেছন থেকে তামিম ডাক দিল। পেছনে ফিরতেই খেলাম এক ধাক্কা। কোনো কিছু বুঝে ওঠার আগেই ঠাস। অবাক গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। পরে দেখলাম নীলা আমাকে চর মেরেছে। দেখে চলতে পারিস না, অসভ্য কোথাকার। আমি দেখে তো আপনাকে ধাক্কা দিইনি। চোখ কোথায় থাকে, ফালতু কোথাকার। নীলা চলে গেল। আমি ভাবতেছি এত বদমেজাজি মানুষ কি করে হয়। তারপর মাঠের এক কোণে গিয়ে বসে থাকলাম। ক্লাস শুরু হতে আরো সময় বাকি আছে। বসে ভাবতেছি নীলা মেয়ে মানুষ বলে কিছু করেনি। আমার ভাবনার ছেদ ঘটল। নীলা আমার সামনে এসে বলল, আমি সরি, ওই সময় আপনার সাথে এমন ব্যবহার করা ঠিক হয়নি। ঠিক আছে। আমাকে ক্ষমা করছেন তো? তারপর থেকে নীলার সাথে আমার কিছু একটা নিয়ে ঝগড়া থাকতোই। নীলা ঝগড়াটা হলো ভার্সিটির কেউ তাকে দেখেনি। নীলা শুধু দুটি চোখ ছাড়া আর কিচ্ছু দেখেনি। কিন্তু নীলার চোখে চোখ পড়লে মনে হয় কোথাও হারিয়ে যায় হরিণের মতো টানা টানা দুটি চোখ। একসময় নীলার চোখের প্রেমে পড়ে যায়, কিন্তু
বলার সাহস নেই। আবার বন্ধুরা এটা জানতে পারে, বন্ধুরা সাহস দেয়, যার কারণে একদিন সাহস করে নীলাকে প্রপোজ করার জন্য যাই। কিন্তু প্রপোজ করলে যদি থাপ্পড় মারে, ইজ্জত পুরাই শেষ। তাই পরের দিন ভার্সিটিতে এসে নীলার জন্য অপেক্ষা করতে লাগলাম। এরপর নীলা আসে, আমি নীলাকে ডাক দেই, এই যে শুনছেন, আপনার সাথে কিছু কথা আছে আমার। কি কথা বলেন? একটু ওইদিকে চলেন বলি। না, এখানেই বলুন। চলুন না একটু। আচ্ছা ঠিক আছে। এরপর একটা বাগানের কাছে গেলাম, যেখানে কোনো মানুষ নেই। বোঝেনি তো, মানুষের সামনে থাপ্পড় খেলে মারিজত শেষ। কি বলবেন বলেন। আসলে আপনি কি মনে করেন জানি না, আমি আপনার ওই দু চোখের প্রেমে পড়ে গেছি। পড়তেই পারেন। আমি বলতে চাচ্ছি যে আই লাভ ইউ। চোখ বন্ধ করে বললাম থাপ্পড়ের ভয়ে। কিছুক্ষণ চোখ বন্ধ রাখার পর চোখ খুললাম, দেখলাম নীলা চলে গেছে। আমিও চলে আসলাম, কিন্তু কিছুই বুঝলাম না। কিছুই বললো না কেন? আসছি পরেই বন্ধুরা শুরু করে দিয়েছে। কিরে মামা, হয়ে গেছে? ঘটনা খুলে বললাম। তো হয়ে যাবে দোস্ত। মনে হয় না রে। তারপর ক্লাস না করে চলে আসলাম বাড়িতে। পরদিন একটু আগেই চলে গেলাম ভার্সিটিতে। কিছুক্ষণ পর আমিন এসে বলল, সাইফুল মামা, একটা কাজ করে দে না। কি কাজ বল? এই চিঠিটা এশাকে দিয়ে আসতে পারবি? একটা চিঠি দিল, বলল আর এশা আমাদের সাথেই পড়ে, আমিন এশাকে পছন্দ করে। এটা কোনো ব্যাপার হলো? তারপর এশার কাছে গিয়ে বললাম, এশা একটু শোনো। হ্যাঁ বলো। এই নাও, আমিন তোমাকে এটা দিয়েছে। ওকে, আচ্ছা আমি যাই। ঠিক আছে। এরপর আমিনের কাছে আসতেছিলাম, নীলা আমার কাছে এসে ঠাস। আবার কি করলাম? কালকে আমাকে প্রপোজ করে আজ আবার অন্যটাকে? আপনি যা ভাবছেন আসলে তা নয়। চুপ, আপনাদের মতো লোকদের আমার চেনা আছে। বলেই চলে গেল নীলা। আমিও আমিনের কাছে চলে গেলাম, কি হয়েছে রে? সব বললাম। ও এই ব্যাপার। এরপর আমি বাসায় গিয়ে রুমের দরজা বন্ধ করে শুয়ে থাকি। বিকালে আমিন কল দেয়। কি রে, কই তুই? বাড়িতে। মাঠে চলে আয়, খেলবো। ডারে দোস্ত, ভালো লাগছে না। আচ্ছা। এরপর দুদিন ভার্সিটি যাইনি। একদিন রাতে শুয়ে আছি, আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। কল রিসিভ করার পর, ওই কুত্তা, কই তুই? কে আপনি? কিসব আবুল দোল বলছেন? হ্যাঁ, কণ্ঠ শুনে বুঝলাম মেয়ে। আমি তোর চম। তুই 2 দিন ধরে ভার্সিটি আসিস না কেন? আপনাকে কেন বলবো? আর কে আপনি? কাল সকাল 10টায় জায়গায় থাকবি, না আসলে খবর আছে। আমি কিছু বলার আগেই কলটা কেটে দেয়। তারপর রাতে খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ভার্সিটিতে যাব এমন সময় মনে হলো কাল রাতের কলের কথা। তাই রেডি হয়ে গেলাম ওই মেয়ের বলা ঠিকানায়। গিয়ে দেখি একটা মেয়ে বসে আছে। আমি একটু কাছে গিয়ে বুঝতে পারলাম এটা নীলা। আমি তো ভয়ে শেষ, এই মেয়ে এখানে কি করে? নীলা আমাকে দেখা মাত্রই বলল, তুমি আসছো? এই প্রথম নীলা আমাকে তুমি করে বলছে। আর নীলার কথা শুনে বুঝতে পারলাম নীলাই আমাকে কাল কল করেছিল। এখানে এসে বসো। সাহস করে গিয়ে বসে বললাম, কিসের জন্য ডেকেছিলে? ওই দিনের জন্য সরি। হুম। আমি রাজি। কিসের রাজি? বোঝো না? না, বুঝিনি তো। এখন কিন্তু রাগ হচ্ছে, বুঝেও না বোঝার ভান ধর। সত্যি বুঝিনি। কুত্তা, ওই দিন বাগানে কি বলেছিলি? ও বুঝছি। কিন্তু ওই দিন ক্যাম্পাসে যে বললা। আমিন ভাই আমাকে সব বলেছে। ও, ওইদিকে ফিরে বসতো। কেন? আমি বলছি তাই, পেছনে তাকাবা না। অন্য পাশে ফিরে দেখালাম। এবার এদিকে তাকাও। নীলার দিকে তাকিয়ে তো চোখ কপালে উঠে গেল। নীলা এই প্রথম মুখোশ খুলেছে। মানুষ তো সুন্দর কি করে হয়, হ্যাঁ? আমি এক দৃষ্টিতে তাকিয়েছি নীলার দিকে। এই যে কি দেখো এমন করে? পড়ি দেখি। একেবারে আমার কাছে এসে বসে, আমার হাত ধরলো। তখন আবার ঘোর কাটলো। তোমার কাঁধে মাথা রাখতে পারি? কেউ মনে হয় না করেছে। কখন আমাকে ছেড়ে চলে যাবে না তো? কখনো না। নীলা আমার কাঁধে মাথা রেখে বসে আছে। আমি ভাবছি, এটা কি সেই নীলা যে আমাকে থাপ্পড় দিয়েছিল? ভাবতেই আমার দুহাত দুগালে ধরে রাখলাম। কি হলো, এভাবে ধরে রাখছো কেন? আগের 5টা ইয়ের কথা মনে হয়েছে, তাই ভয় করছে। কাছে আসো, যতটা থাপ্পড় দিয়েছি ততটা আদর করব। তারপর আমাকে কাছে টেনে নিয়ে